প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন বা গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অপস বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন আক্তার। চলুন এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। ম্যাডাম, এমনিতে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এই সমস্যাটিতে ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত। সেটা মায়েদের বেলায় গর্ভাবস্থার আগেও থাকতে পারে, আবার গর্ভবতী হওয়ার পরে তার এই সমস্যাটা বাড়তে পারে বা নতুন করেও হতে পারে। তা আমরা প্রথমে গর্ভাবস্থায় নতুন করে হাইপারটেনশন যাদের বেলা হয় তাদের বিষয়ে জানতে চাইব, এটি হয় কেন? একটা হচ্ছে যে গর্ভাবস্থায় যেই প্রেশারটা হলো সেটাকে আমরা বলি প্রিএক্লাম্পসিয়া। এই প্রিএক্লাম্পসিয়া হওয়ার পিছনে দেখা যায় যে যারা প্রথম মা প্রাইমি ওদের বেশি হচ্ছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বাবা মার প্রেশার থাকে তাদের হচ্ছে, যারা মোটা তাদের বেশি হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারণ পাওয়া যায় না। বলা হয় যে এই যে প্রিএক্লাম্পসিয়া এটার কারণ হচ্ছে ফুলে। হ্যাঁ, এই জন্য এটার কারণ কোনো অটোইমিউন বলে, কিংবা ফুল যদি ঠিকমতো গঠন না হয় তাহলেও প্রিএক্লাম্পসিয়া হতে পারে। একজন মা তিনি যদি নিয়মিত চিকিৎসকের চেকআপে থাকেন তাহলে আপনারা যতবার আসবে ততবার তার প্রেশার মাপবেন এবং বুঝতে পারবেন যে তার প্রেশার বেড়েছে। কিন্তু যে মায়েরা নিয়মিত এই চেকআপে থাকেন না তাদের বোঝার উপায় কি? তাদের বোঝার উপায় যে তারা হয়তো হঠাৎ করে দেখবে যে গার শরীর ফুলে গেছে, তারপরে চোখে ঝাপসা দেখতেছে। অনেক সময় দেখা যায় যে রুগীরা একবারে এক্লাম্পসিয়া যেটাকে বলে খিঁচুনি নিয়ে চলে আসে। এইসব সমস্যা নিয়েই রুগীরা মানে কমপ্লিকেশন নিয়ে আসে। যারা চেকআপে থাকলো না তারা প্রেশারের কমপ্লিকেশন নিয়ে আসে। যেমন দেখা যায় যে হয় কিডনিতে ইফেক্ট করে, পেশাব কমে যাচ্ছে, অলিগুরিয়া বলে, সেই কমপ্লিকেশন নিয়ে আসে। অনেক সময় দেখা যায় ব্লিডিং নিয়ে আসছে, অতিরিক্ত প্রেশারে তাদের ফুল থেকে ব্লিডিং নিয়ে আসে যেটাকে বলে অ্যাব্রাপশন। এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে তখন আসে যারা চেকআপে থাকে না। তার মানে জটিলতা হওয়ার পরে আসে। জটিলতা হওয়ার পরে হচ্ছে। এই জটিলতা এড়ানোর জন্য প্রত্যেক গর্ভবতী মায়ের উচিত হচ্ছে নিয়মিত চেকআপে থাকা। সেই চেকআপ করে আপনারা যদি দেখেন যে তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে ধরা পড়লো, তখন কি করণীয়, কি করেন? আমরা যেমন গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ যেমন বলছি সিস্টোলিক 140 এবং তার উপরে গেলে, এবং ডায়াস্টোলিক 90 এবং তার উপরে গেলে। এখন ধরেন যে প্রেশার পেলাম 140/90, সেই ক্ষেত্রে ওদের কিছু উপদেশ দেই। আমরা তখনই ওষুধ দেই যখন 150/100 হলো। তার আগ পর্যন্ত তাদেরকে বলি হয়তো যে একটু চর্বি জাতীয় খাবার কম খাবেন, তারপরে ঘুমটা যেন ঠিক মতো হয়, এনজাইটিটা কম করে, এবং নিয়মিত যেন আমাদের পরামর্শে থাকে যে বেশি হলে যেন আমরা আগে আগে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিতে পারি। এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের বেলায় ডায়েটারি হ্যাবিটে টেবিল সল্ট কোনো ভূমিকা রাখে কিনা? আগে বলতো যে হ্যাঁ এক্সট্রা টেবিল সল্ট না খাওয়ার জন্য, এখন বলে যে দরকার নাই, এক্সট্রা টেবিল সল্ট খেতে পারে, কোনো অসুবিধা নেই, সে ইচ্ছা করলে খেতে পারে। ইচ্ছা করলে খেতে পারে। একজন মানুষের যদি হাইপারটেনশন থাকে এবং আপনাদের চেকআপে থাকে, আপনারা এই জন্য ওষুধ দিয়ে থাকেন, ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করে, প্রয়োজন হলে ওষুধ দিয়ে থাকেন। ওষুধের বেলায় অনেকের ভীতি কাজ করে যে গর্ভবতী মায়েরা ওষুধ খেলে একটা ভয়ে থাকেন যে এই ওষুধ আমার গর্ভজাত সন্তানের ক্ষতি করবে কিনা। এটা করতে পারে কি? এটা করতে পারে। আমরা যেসব ওষুধ গর্ভাবস্থায় দেই সেটা হচ্ছে সেগুলি কোনো বাচ্চার সমস্যা করে না। হ্যাঁ, যেমন দেই আলফা মিথাইল ডোপা, এটা একদম টেস্টেড। একটা বাচ্চা গর্ভবতী মা এই ওষুধ খেয়েছে এবং 7 বছর পর্যন্ত সেই বাচ্চার অবজারভেশনে দেখা গেছে যে বাচ্চার কোনো ত্রুটিপূর্ণ কোনো বেবি ডেলিভারি হয় নাই। সেজন্য আমরা এমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিই যেগুলি বাচ্চার কোনো সমস্যা করে না। হয়তো সমস্যা হবে প্রেশারের কারণে, কিন্তু ওষুধের কারণে কোনো ক্ষতি হবে না। আর চিকিৎসকরা যেহেতু দিচ্ছেন তারা তো বুঝে শুনেই দিচ্ছেন। রোগীদের বা এই মায়েদের উচিত ওই চিকিৎসকের উপর আস্থা রেখে যে ভালো বলেই দিয়েছেন। এবার আমরা একটু শুনতে চাইবো যারা আগে থেকেই হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা মা হতে চান, সেই ক্ষেত্রে তাদের এই গর্ভধারণের আগে কি করণীয় কিছু আছে? হ্যাঁ, ডেফিনেটলি। যে যারা গর্ভাবস্থায় আগেই যাদের প্রেশার তাদেরকে তো আমরা বলি ক্রনিক হাইপারটেনশন।
এখন এই মা যখন প্ল্যান করবে যে আমি প্রেগন্যান্সি নিব, তখন আমরা দেখব যে তার প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা এবং কি ওষুধ খেয়ে, যে ওষুধ খেয়ে বাচ্চার সমস্যা হবে সেই ওষুধ আমরা স্টপ করে দিই। কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ থাকে তো যেগুলি বাচ্চার সমস্যা করতে পারে, তখন যদি সেরকম ওষুধ খেয়ে থাকে সেগুলো আমরা স্টপ করে দিই, করে যেগুলি গর্ভাবস্থায় সেফ সেই ওষুধ আমরা শুরু করি। তারপরে প্রেশারটা কন্ট্রোল রাখি এবং দেখি এই যে তার প্রেশারের জন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, অর্থাৎ তার কিডনি ফাংশন ঠিক আছে কিনা, তার লিভার ঠিক আছে কিনা, এগুলি সব যদি ঠিক থাকে তখন আমরা বলি যে হ্যাঁ এখন আপনি প্রেগন্যান্সি নিতে পারেন। এবং প্রেগন্যান্সি নেয়ার পরেও এটা কন্ট্রোলে রাখার চেষ্টা করা রাখতে হবে এবং তাকে নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকতে হবে। প্রেগন্যান্ট মায়েদের যাদের ডায়াবেটিস হয় তাদের বেলায় আমরা জানি যে তার বাচ্চা ডেলিভারির পরে এই ডায়াবেটিস অনেকের বেলায় ভালো হয়ে যায়। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের বেলায় বিষয়টা কি? শুধু এই টাইমেই থাকে না পরেও হয় বা কিছু ভালো হয়? ঘটনাটা কি ঘটে? যেমন গর্ভাবস্থায় যেই রক্তচাপটা হলো সেটাকে তো আমরা বলি প্রিএক্লাম্পসিয়া, এবং প্রিএক্লাম্পসিয়া তো আমরা বলে থাকি যে মেইনলি ফুলের কারণে হচ্ছে। দেখা যায় যে ডেলিভারি হয় তারপরেই উচ্চ রক্তচাপ নর্মালে চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে খুবই কম পার্সেন্ট কেসে 5 to 10% কেসে দেখা যায় যে ওটা পারসিস্ট করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা রেট্রোস্পেক্টিভলি বলি যে নিশ্চয়ই এই রক্তচাপ তার আগের থেকেই ছিল যার জন্য পারসিস্ট করে গেছে, তার মানে সে ক্রনিক হাইপারটেনশনের রোগী ছিল। প্রিএক্লাম্পসিয়াটা স্বাভাবিক হয়ে যায় ডেলিভারির পর, ওই জটিলতা আর থাকছে না। এই প্রিএক্লাম্পসিয়া এই শব্দটা আপনি অনুষ্ঠানে বারবার বলছিলেন, এবং এক্লাম্পসিয়াও আর একটা বিষয় আছে, এবং এইটা বাংলাদেশে মাতৃমৃত্যুর জন্য একটি অন্যতম প্রধান কারণ। যদি একটু বুঝিয়ে বলেন প্রিএক্লাম্পসিয়া কি এবং সেটা কখন এক্লাম্পসিয়া টার্ন নেয়, তখন কি জটিলতা দেখা দেয়? ধন্যবাদ। প্রিএক্লাম্পসিয়া হচ্ছে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং সাথে যদি ইউরিনে প্রোটিন যায়, এটাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলি। এখন হয়তো তার উচ্চ রক্তচাপ আছে কিন্তু ইউরিনে প্রোটিন যাচ্ছে না, কিন্তু অন্যান্য অর্গানের সমস্যা আছে, হয়তো কিডনির সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেল বা প্লেটিলেট যেটা রক্ত জমাট বাঁধে সেটা কমে গেল, চোখে সে কম দেখছে বা ঝাপসা দেখছে বা মাথা ব্যথা হচ্ছে, এই সমস্যা থাকলেও আমরা প্রিএক্লাম্পসিয়া বলছি। তাহলে প্রিএক্লাম্পসিয়া উচ্চ রক্তচাপ সাথে প্রোটিনুরিয়া বা যে সমগুলি কিছু অর্গান ইনভলভমেন্ট থাকলে আমরা, বা যকৃতে যদি সমস্যা থাকে, লিভারের এনজাইম বেড়ে গেল, তখনও আমরা এটাকে প্রিএক্লাম্পসিয়া বলছি। আর এক্লাম্পসিয়া হচ্ছে যখন প্রিএক্লাম্পসিয়ার সাথে খিঁচুনি হলো তখন এটাকে আমরা এক্লাম্পসিয়া বলি। আর সঙ্গে হাতে পায়ে যে পানি নেমে যায়, এটা কোনো লক্ষণ কি? পানিটা আমরা, কারণ ইডিমা যে হয়, ইডিমা তো হয় নর্মাল গর্ভাবস্থায়, দেখা যায় যে কেউ যদি অনেকক্ষণ দাঁড়ায় থাকে তার ইডিমা হতে পারে, সেজন্য ইডিমাটা এটার সাথে আমরা ধরি না। তো ওই অবস্থায় যদি এক্লাম্পসিয়া ডেভেলপ করে এবং একজন গর্ভবতী মা খিঁচুনি শুরু হলো, তখন আপনারা কি করেন? সেই ক্ষেত্রে কি ওই মাকে এবং বাচ্চাকে দুজনকে সেভ করা, কিংবা অনেক সময় আপনাদের বিকল্প সিদ্ধান্ত নিতে হয়, কি করেন তখন? না, যখন এক্লাম্পসিয়া হয়ে গেল তখন কিন্তু আমরা, যেহেতু ফুলের কারণেই এটা হচ্ছে, তখন মেইন টার্গেট হচ্ছে আমাদের ডেলিভারি। তাহলে এক্লাম্পসিয়া হলো, রুগী ভর্তি হলো, প্রথমে রুগীকে স্টেবিলাইজ করি, তার মানে কনভালশনটা কন্ট্রোল করি। রুগী যখন স্টেবিলাইজ হয়, নেক্সট আমাদের থাকে যে এখন ডেলিভারি, কারণ যতক্ষণ ডেলিভারি না করছি ততক্ষণ এর চান্স থাকে আবার কনভালশন, আর খিঁচুনি মানে ব্রেনে ইফেক্ট করা, তার মানে সেই ক্ষেত্রে ওর মরবিডিটি বা মর্টালিটি বেড়ে যাবে। সেজন্য প্রথমে মাকে স্টেবিলাইজ করি, খিঁচুনি কন্ট্রোল করি, তারপরে আমাদের এইম হচ্ছে ডেলিভারি। নর্মালি উচ্চ রক্তচাপের রোগী বা হাইপারটেনসিভ রোগী যারা, তাদের বেলায় লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেদিকে গুরুত্ব দেয়া হয়। গর্ভবতী মায়েদের বেলায় লাইফস্টাইল মডিফিকেশন কতখানি গুরুত্বপূর্ণ এবং কতটুকু কি করা যায়, আপনার পরামর্শ কি? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এখানে হলো যে, যেটা বললাম যে চর্বি জাতীয় খাবার কম খাবে, এক্সারসাইজ করতে পারবে, আধা ঘন্টা হাঁটাচলা করতে পারে, নিয়মিত খাবার এবং বিশ্রামটা, দুপুরে 2 ঘন্টা বিশ্রাম, রাতে 8 ঘন্টা বিশ্রাম, এই জিনিসগুলি সে ফলো করবে। এবং তারপরে তো আমাদের এটাতেও যদি না হয় তখন চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল করা।
তো ম্যাডাম, আশা করছি আমাদের যে দর্শকরা দেখছেন তারা নিশ্চয়ই সতর্ক হবেন এবং মেনে চলবেন এবং এক্লাম্পসিয়ার মতো একটা জটিল রোগ থেকে অবস্থা থেকে মুক্তি পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির পরিবারকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন বা গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ হলে কি করণীয় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের উপকারে এসেছে। আজকে আমরা দেখাবো যে আমরা যেটা বলেছিলাম যে বেসিক প্রোগ্রামে যে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা আমরা দেখেছিলাম গত দিনে যে আপনি ফার্স্ট এক্সারসাইজ কোনটা দিয়ে করবেন, শুরু করবেন চেস্ট অ্যান্ড ল্যাটসটাকে ডিফাইন করার জন্য। তো আজকে আমরা দেখাবো সেকেন্ড পার্টটা। গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে ফ্ল্যাট বেস মানে ওভারঅল ইয়ের জন্য, বেঞ্চের জন্য। আর আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপার পেক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন যে কেন আমরা ফ্ল্যাট থেকে আপার পেক্সের দিকে চলে আসছি উইথ দ্য আইসোলেশন মুভমেন্টস। কারণ আর ওভারঅল পেক্সের চেয়ে আপনার আপার পেক্সটা সাইজে একটু ছোটো হয়। এখন ছোটো মাসলটাকে আমরা ট্রিকি ওয়েতে আমরা যে জিনিসটা করবো আইসোলেশন মুভমেন্টে নিয়ে যাব, যাতে যে জিনিসটা হচ্ছে যে ম্যাস বিল্ড তো হলোই, এর সাথে যেটা হবে চেস্টটাকে আমরা ডিফাইন করবো। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আপার পেক্স যত বেশি ভিজিবল হবে চেস্টটাকে তত বেশি ডিফাইন মনে হবে। চেস্টটা বড় হলে কিন্তু আপনার চেস্টটাকে ডিফাইন মনে হবে না, কিন্তু আপনি যদি কাজ থাকে, যদি ডেফিনেশনটা থাকে, তখনই চেস্টটা কিন্তু ভিজিবিলিটিটা ভালো আসবে। এখন আমরা দেখাচ্ছি যে কীভাবে এক্সারসাইজটা করবে। এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনি হেল্প নেবেন কেবলসের। যদি কোনো জিমে অথবা বাসায় যদি আপনার কেবলসের অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে যে জিনিসটা করবেন আপনি ডাম্বেলটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বেঞ্চ প্রেসের জন্য যে ডাম্বেলটা আপনি ইউজ করেছিলেন তার চেয়ে কম ওয়েটটা নেবেন, কারণ এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লাই মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা ইনক্লাইন ফ্লাই উইথ দ্য কেবলস আমরা করছি। ওকে, রেডি? ওকে, ইনক্লাইন অবস্থায় যাবে। এবং ইনক্লাইনের যে মোশনটা আমরা কিন্তু আগেও আমরা বলেছিলাম যে এই অবস্থা থেকে যখন আসবে তখন নাক বরাবর হাতটা রাখার চেষ্টা করবে। যদি নাকের নিচে নিয়ে যায় তাহলে শোল্ডারে একটা স্ট্রেস পড়বে, তখন ইনজুরি হওয়ার চান্সটা থাকে। আর যদি নাক বরাবর রাখে তাহলে সরাসরি আইসোলেশন ওয়েতে আপনার আপার পেক্সে গিয়েই প্রেশারটা পড়বে। ওকে, এখন ঠিক এই পজিশন থেকে যে জিনিসটা করবে সে চিন আপটা করবে, ইটস এ রিভার্স গ্রিপ চিন আপ। রিভার্স গ্রিপ চিন আপের একটা রিজনটা হচ্ছে এই, যখন আপনি নর্মাল চিন আপটা মারছেন তখন মাসলটা একভাবে কাজ হচ্ছে, ইটস এ ভ্যারিয়েশন, মানে আমরা যেটা বলি মাসলটাকে আমরা শক দিচ্ছি। রিজনটা হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে প্রত্যেকটা মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছি, এই জন্য মাসলটা যাতে ইউজড আপ না হয়ে যায়, মাসলটাকে টায়ার্ড করাটাই হচ্ছে মেন মোটো। ওকে, এইখানে আমরা এটা আগে বলেছিলাম যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন, ওয়েট জিনিসটা আপনি নেবেন একটু বেশি করে, মানে হেভি ওয়েটস। আর যখন আপনি বডি রেজিস্ট্যান্স এটা করছেন তখন কিন্তু আপনার লো ওয়েট। কিন্তু এখানে যে জিনিসটা হবে অপোজিট, যখন আপনি কেবলসটা যখন আপনি ইউজ করবেন তখন জিনিসটা হবে মডারেট ওয়েট। আর যখন আপনি বডি ওয়েট এক্সারসাইজটা করছেন মানে রিভার্স গ্রিপ চিন আপ, তখন আপনি করবেন রেপিটেশনটা করে দেবেন, বাড়িয়ে দেবেন যাতে ডেফিনেশনটার জন্য। কিন্তু কেউ যদি কেবলস ইউজ না করেন, যদি আপনারা ডাম্বেল করেন, তাহলে ট্রাই করবেন যে ডাম্বেলও হেভি ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য। খেয়াল করবেন এটা কিন্তু বেসিক্যালি এই সেকেন্ড এক্সারসাইজটা ইজ এ মোর অফ ডেফিনেশন একটা মুভমেন্ট, এটা ম্যাস বিল্ডিং না। ম্যাস বিল্ডিংয়ের জন্য শুধু আমরা প্রথম দিন যে এক্সারসাইজটা করেছিলাম সেটাকে আমরা ম্যাস বিল্ডিং ধরবো, আর এটাকে ধরবো আমরা ডেফিনেশন মুভমেন্ট। তো দ্যাটস দ্য সেকেন্ড থিং যেটা আমরা করলাম। এরপরের দিন আমরা দেখাবো যে থার্ড পার্টটা কীভাবে করতে হয়। 3টে এক্সারসাইজের মাধ্যমে আপনি পুরো চেস্ট অ্যান্ড ল্যাটস জায়গাটাকে আপনি পুরো ম্যাস বা ম্যাসিভ এবং ডিফাইন করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প টাইমের ভিতরে। প্রিয় দর্শক, হঠাৎ আমাদের কারো যদি পেটে প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি। তো পেটে ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং পেটে ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা পরিবর্তন হয়ে থাকে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো ক্ষেত্রে গলস্টোন হলে, কারো কিডনিতে স্টোন হলে কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেটে ব্যথা হতে পারে। কারো মূত্রনালীর বা মূত্রাশয় ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যেমন অ্যাসিডিটি ব্যথাটা হয় পেটের উপরের দিকে, এবং গলস্টোনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁজরের নিচে, এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে, এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে। আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা, সেক্ষেত্রে আমরা সাথে সাথে একটি অ্যাসিডিটির ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা। সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে, সেক্ষেত্রে
এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয় তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে ঠোঁট ফেটে গেলে অনেকে জিহবা দিয়ে তা ভেজানোর চেষ্টা করেন, এতে ঠোঁট আরও ফেটে যেতে পারে। তাই এমন অভ্যাস পরিত্যাগ করে প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: অ্যাকুট 100টা অ্যাকুট কিডনি ইনজুরি 40 ভাগ হলো ওষুধের মাধ্যমে, ড্রাগসের মাধ্যমে। কি ড্রাগস? এবং যত্রতত্র যখন তখন ড্রাগস। কি ড্রাগস? এটা অ্যান্টিবায়োটিক্স হতে পারে, ক্যান্সারের ড্রাগ হতে পারে, অথবা বেদনাশক ড্রাগ হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।